সেনা প্রধান তার মানে কি? আপনি যান আর আপনার প্রতিনিধি যাক, আমরা তো বুঝি কেন যাচ্ছে। সেনা প্রধান তার মানে কি? এই মুহূর্তে সেনা যে কোনো সামরিক ব্যক্তি যাওয়া মানে সেটা সেনা প্রধানের বক্তব্যের বাইরে তো যাওয়ার ক্ষমতা তার নাই, রাষ্ট্রের সাথে আলোচনা না করে যাওয়ার ক্ষমতা তো তার নাই। তারা এখানে গেছে, তারা অবশ্যই কোনো আপসরফ করার জন্যই যাবে। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই, আপনি বাংলাদেশে ভারত বিরোধী হয়ে আপনি সরকার টিকতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটা যখন বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া যায় না, যখন নরেন্দ্র মোদীর নাম নেওয়া যায় না, যখন ভারতের নাম নেওয়া যায় না, তখন বাংলাদেশের সামরিক বাহিনীর বিশিষ্ট ব্যক্তিদের ভারত সফর, এটা একটা গভীর চিন্তার বিষয়। ওই যে কয়েকদিন আগে আপনার চ্যানেলে তো বললেন যে নাকি কার চ্যানেলের জন্য শুনলাম যে গোপনে অলরেডি বাংলাদেশের যে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে প্রেসিডেন্ট সাহেবের দেখা হয়েছে, এটারই সেটার ফল। এটা আমরা এখন অনুমান করতেছি। ভারতে যখন বাংলাদেশের সামরিক বাহিনীর লোকজন যাবে, তখন বাংলাদেশের রাজনীতি আরেক দিকে মোড় নেবে, আপনি নিশ্চিত থাকেন। এবং এটা ওই যে দুই ইউটিউব, দুই লেজ, দুই ওটাকে কি বলে, সংস্কৃতিতে কুকুরকে যেন কি বলে ভুলে গেছি। যাই হোক, ওই দুই মোটামুটি ওই দুইজনের দেখবেন লাফালাফি শুরু করবে, কত রকম কথা বের করবে। যদি ফলাফল তাদের পক্ষে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ফলাফল বিপক্ষে যায় তাহলে নাউজুবিল্লাহ বলা শুরু করবে, আন্দোলন শুরু করে দিবে এরা। এদের এইখানে আর এরা যেতে বাধ্য। কারণ হলো, শুনান একটা কথা বলি, আপনি যত কিছুই করেন, আপনি বাংলাদেশের আপনি যান আর আপনার প্রতিনিধি যাক, আমরা তো বুঝি কেন যাচ্ছে। সেনা প্রধান তার মানে কি? এই মুহূর্তে যে কোনো সামরিক ব্যক্তি যাওয়া মানে সেটা সেনা প্রধানের বক্তব্যের বাইরে তো যাওয়ার ক্ষমতা তার নাই, রাষ্ট্রের সাথে আলোচনা না করে যাওয়ার ক্ষমতা তো তার নাই, সুযোগই নেই। তারা যাচ্ছে ধরি মাছ না শিখ পানি। ওই যে আপনার এরা এরকম কৌশলী বলবে, যেমন একবার ডক্টর ইউনূস বলবে আওয়ামী লীগকে যুক্ত করতে হবে, আবার ডক্টর আসিফ স্যার বলবে না না না, এটা তাত্ত্বিক ভাবে বলেছে। তারা এখানে গেছে, তারা অবশ্যই কোনো আপসরফ করার জন্যই যাবে। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই, আপনি বাংলাদেশে ভারত বিরোধী হয়ে আপনি সরকার টিকতে পারবেন না, আপনি যেই সাকাতেই চান। আপনি কি মনে করছেন যে ওই যে 4 দলীয় ঐক্য জোট ছিল, তারা ভারতের সাথে আপোষ না করে ক্ষমতায় ছিল? এতই সম্ভব, এত সহজ? তাহলে যদি তাই হয়, তাহলে আদম যে জুট মিল বন্ধ করছে কি আওয়ামী লীগের আমলে? পৃথিবীর সবচেয়ে বড় জুট মিল, সবচেয়ে বেশি মানুষ চাকরি করে, সেই জুট মিলটা আপনি বন্ধ করে দিয়েছেন কার সাথে আপোষ করে? আমরা এটা বুঝি না। বাংলাদেশের পাটের ব্যবসা সেই দিনই শেষ। বাংলাদেশের পাটের কৃষকের অবস্থা খারাপ হয়ে গেছে, জুট মিল বন্ধ হওয়া শুরু হয়েছে, আজও বন্ধ হচ্ছে। কেন? আমরা তো বুঝি কার সাথে আপোষ করেছিলেন, আমরা তো পরিষ্কার বুঝতে পারি। বাংলাদেশে যখন এরা এত ভারত বিরোধী, বাংলাদেশে যখন জুট মিল বন্ধ হলো, ভারতে তখন জুট মিল তৈরি করে। আমরা তো এগুলো বুঝি। আপনি বাংলাদেশে কখনোই ভারত বিরোধিতা করে আপনি টিকতে পারবেন না, সে যেই জায়গাতেই যাবে। এগুলো আপোষ করার জন্য তারা যাচ্ছে, তারা ভারতকে ম্যানেজ করার জন্য যাচ্ছে। ইলিশ তো আর আপনি এমনি পাঠান না। কখনো বলেন, কখনো আমাদের কি অপদেষ্টা দেবীরা বলেন যে দেবীর নাম নিলে আবার দেবীর কলঙ্ক হয়ে যাবে, এদের অপদেষ্টাই বলি। এরা কখনো বলে আমরা বাধ্য হয়ে ইলিশ পাঠাইছি, কখনো বলে দুর্গা পূজার জন্য পাঠাইছি। এদের নিজেরই কথার সাথে তাদের কথা মিলে না। তো এরা যে কি চায় আর কি চায় না, এরা তো কাছে না। আগে পাঠাতেন ফরিদপুরে 500 টন, এরা 200 টন। যে এরা পাঠাবে তো ডাবল পাঠাইছে এবং অর্ধেক দামে পাঠাইছেও, ডাবল এবং অর্ধেক দামে, সবচেয়ে হাস্যকর ব্যাপার। বাংলাদেশে যদি হিন্দুদের যদি অর্ধেক দামে ইলিশ দিত দুর্গাপূজা উপলক্ষে, তাহলে তো বাংলাদেশে দাঙ্গা হয়ে যেত। কিন্তু ভারতে পাঠাইছে, কোনো সমস্যা নাই। শেখ হাসিনা বেশি দামে বিক্রি করছে, সেটা বিরাট অপরাধ হয়ে গেছে। কিন্তু এইখানে আর অর্ধেক দামে বিক্রি করে কোনো সমস্যা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। যখনই দেখেন না, একবারই ডক্টর ইউনূস যখন বলে যে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, তখন আসিফ নজরুল খেপে যায়, 2 ইউটিউবার খেপে যায়। আগে ওই শাখা চৌধুরী ভাষায় বলতে হয় যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে যাকে শাস্তি দেওয়া হয়, যে ফাঁসি দেওয়া, সে শাখা চৌধুরী বলছিলেন যাকে কুত্তায় লেজ নাড়ায়, তখন লেজে কুত্তা লড়ায়। এই দেশে এখন তাই হইতেছে, 2 ইউটিউবার ইউজকে লড়ায়। এখন 2 কুত্তা আছে, এক কুত্তা আছে আমেরিকায়, আরেক কুত্তা আছে আপনার একটা রুবার ড্রাইভার আমেরিকায় থাকে, আরেকজন আছে ফ্রান্সে। এই 2 কুত্তায় মনে করেন এখন ইউজকে লড়ায়, 2 কুত্তার লেজের লড়ায় কুত্তাকে। এই যে বিষয়গুলো চলতেছে, এটা পরিকল্পিত।
এগুলো এরা করবে যাতে যাতে এরা ক্ষমতায় থাকতে পারে। কারণ ক্ষমতায় যদি এখন ইলেকশন দিলে, এই মুহূর্তে ইলেকশন দিলে যদি নৌকা মার্কা থাকে, তাহলে এরা আর কিছু নয়, আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, প্রধান বিরোধী দল। আর বিএনপি কিছু ভোট বেশি পেয়ে, কিছু আসন বেশি পেয়ে সরকারি দল হবে। তো তাহলে তো এদের তো জামানত থাকবে না। এই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করিয়েছেন, নৌকা নিষিদ্ধ রইল বাকি বিএনপি। এখন যদি ইলেকশন দেয়, ইলেকশন দিলেও তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। এই ভয় তাদের কাজ করতেছে, যাতে নির্বাচন না হয়। কারণ নির্বাচন দিলেই বাংলাদেশের মৌলবাদী শক্তিদের লস। এরা কিন্তু উপরে উপরে ভোটের কথা বলে, এটা তাদের ইস্যু, এটা তাদের হলো ভণ্ডামি, এটা তাদের আইওয়ার যে আমরা ইলেকশন চাই, ভোট চাইলে মিথ্যা কথা। 14 মাসে এখন কেন ভোট চায় না? এখন তাদের আর ভোট দরকার নাই, এখন ইউনুস থাকলেও সমস্যা নাই। কারণ এখন তারা ক্ষমতায় না গিয়ে ক্ষমতা উপভোগ করতেছে। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন লাভ কার? তখন লাভ হয় সামরিক শক্তির, সামরিক বাহিনীর, আর লাভ হয় কার? মৌলবাদী শক্তির। বিএনপিও এখন পিছিয়ে পড়ে যাবে। বিএনপি এখন না ঘরকার না ঘটকা হয়ে যাবে, দবিকা কুত্তা হয়ে যাইতেছে। আর 14 মাসে এই ইউনুস সরকার, যার 50টা লোক নাই, তার কাছ থেকে তারা নির্বাচন আদায় করতে পারে না। এটা চরম ব্যর্থতা। এরা যতই বলুক যে আমরা কৌশল অবলম্বন করছি, কৌশল মানুষ কখন নাই? যখন আপনি দুর্বল। আপনি যতক্ষণ সবল, ততক্ষণ তো আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি সরাসরি যাবেন, আপনি নিবেন। মানে এতদিন আমি মনে করেছিলাম বিএনপি কৌশল অবলম্বন করছে, কিন্তু 1 মাসের গবেষণায় আমার মনে হচ্ছে বিএনপির কোথাও না কোথাও চরম দুর্বলতা আছে। নইলে তার যে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করে 3 মাসের জন্য কি করে সম্ভব? কি করেছেন তিনি কি বিএনপির বিরোধিতা করেছেন? তিনি দলের কোন বিরোধী? তাদের যে 19 দফা আছে, সে 19 দফার বিরোধিতা করেছেন? তিনি কি বাংলাদেশ বিএনপির রাজনীতির কোন বিষয়ে তিনি কি খালেদা জিয়ার সমালোচনা করেছেন, তারেক রহমানের সমালোচনা করেছেন, জিয়াউর রহমানের সমালোচনা করেছেন, না বিএনপির রাজনীতির সমালোচনা করেছেন? কেন তাকে বহিষ্কার করা হলো? শুধুমাত্র এই মৌলবাদ এবং এই মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরোধিতা করার কারণে তাকে বহিষ্কার করছে। তার মানেটা বুঝেন তো যে বিএনপি কত দুর্বল, যে তারা এনসিপি গ্যাংকে ভয় পায়, তারা জামাত 3 থেকে 5% তাকে ভয় পায়। এটা কোনো কথা? এত বড় একটা দল, এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎটা কি? কিছুই না। এরা যদি মুরদ থাকতো, নির্বাচন আদায় করতো। এদের যদি মুরদ থাকতো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতো। এতদিন আমার মনে হচ্ছে এটা তাদের কৌশল নিয়েছে, কিন্তু এখন দেখি না। হয় এদের সাথে জামাতের কোনো গোপন বোঝাপড়া ছিল, যে তথ্যগুলো তারা প্রকাশ করে দিবে, কোন ট্র্যাপে সে পড়ে গেছে, অথবা বিএনপি সাংগঠনিক ভাবে খুবই দুর্বল। তা না হলে 14 মাসে আপনি নির্বাচন আদায় করতে পারলেন না। ফেব্রুয়ারিতে হবে কিনা তারপরও যথেষ্ট সন্দেহ আছে। চরমনায়ের পীর যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, বিএনপি, এদের সদকা খেয়ে বাঁচে, লিল্লা খেয়ে বাঁচে, সেই বিএনপি, সেই চরমনায়ের পীর বলে বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। এই কথাটার প্রতিবাদে একটা কথা আপনি কোন নেতার মুখে শুনেছেন? একটা নেতার মুখে আপনি শুনেছেন স্ট্রং প্রতিবাদ করছে? কিন্তু এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো, তখন কিন্তু তুলোধন করে পেত, কত টকশো হইতো, কত বুদ্ধিজীবী কথা বলতো, কত লোকে লেখা লিখতো। কিন্তু চরমনায়ের পীর, যার সর্বঠাকুল্যে মনে করেন সারা দেশে হয়তো 10 লাখ লোক আছে, সারা দেশে, তার সাথে তারা পারে না। তার কথা প্রতিবাদ করার ক্ষমতা তাদের নেই। তারা মুক্তিযুদ্ধের পক্ষে বললে তার উপদেশটাকে, দলের চেয়ারম্যান উপদেশটাকে বহিষ্কার করতে পারে, কিন্তু চরমনায়ের পীর তাদের ছেঁচড়া চাঁদাবাজ বললো, তাদের কথা বলার। কিন্তু এরা যে আপোষ করতেছে মৌলবাদী শক্তির সাথে, এই যে বাংলাদেশে মুসলিম মৌলবাদী শক্তির সাথে যে বিএনপির আপোষ, তারা আওয়ামী লীগকে দেখেও তারা শিক্ষা পায় না। তারা দেখলো যে এই চরমনায়ের পীর আওয়ামী লীগের ছিল, এই হেফাজত আওয়ামী লীগের পক্ষে ছিল, যে কোনো ভাবে হোক ঝগড়া বিবাদের পরে মিলমিশ হয়ে গেছিল। এগুলো আওয়ামী লীগের পকেটে থাকে না, এরা বিএনপির পকেটেও থাকবে না। ক্ষমতায় যাওয়ার আগেই তারা বলে দিয়েছে বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। তাহলে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে? মৌলবাদকে যারা আস্কারা দিবে, তাদের পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগও দেখেছে, বিএনপিও দেখতেছে এবং দেখবে। মৌলবাদের সাথে আপোষ করা, এটা যে কত ক্ষতিকর একটা দেশ এবং দলের জন্য, গণতন্ত্রের জন্য। আর কিভাবে আমরা বোঝাবো যে 14-15 মাসে তারা নির্বাচন আদায় করতে পারে না? এটা কোনো কথা? এত বড় একটা দল, তাদের মিনিমাম এই মুহূর্তে বিএনপি সবচেয়ে, মানে হয় বিএনপি 1 নাম্বার আছে, না বিএনপি 2 নাম্বার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 1 নম্বর যদি আওয়ামী লীগ, তখন 2 নম্বর দলটাই বিএনপি জনপ্রিয়তা। তাহলে তাকে কেন সে ভোট আদায় করতে পারলো না? এখন তো মাঠে আওয়ামী লীগ নাই, তার বিরোধিতা কে করবে? জামাত 3% ভোট দিয়ে, 3% সমর্থন দিয়ে বিএনপির মুখোমুখি হবে। তাহলে কোথায় ভয়টা পায়? হয় বিএনপি আর বিএনপি নাই, অথবা বিএনপি রাজনৈতিক পরিকল্পনা একেবারেই দুর্বল। এটা আমি বিএনপি নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জি আপনাদের অবশ্যই প্ল্যানিং এর দুর্বল। আপনারা এতই দুর্বল যে আপনারা চরমনায়ের পীরের বিরোধিতা করার, সমালোচনা করার সাহস আপনাদের নেই।
কখন কৌশল কোন নেই মানুষ, যখন মূল রাস্তাতে যেতে পারে না, যখন মানুষ মনে করেন ভিআইপি রোড বন্ধ বা হাইওয়ে রোড বন্ধ, তখন বাইপাস রোড দিয়ে মানুষ আসে। তেমনি যখন আপনার সাথে আমি সরাসরি সংঘর্ষে পারবো না, তখনই না আমি কৌশল অবলম্বন করবো, এর আগে তো না। তার মানে বিএনপি দুই দিক দিয়ে দুর্বল, কিন্তু এটা দেশের জন্য ভালো না। এটা না বাংলাদেশের জন্য ভালো হচ্ছে, না বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে, না খোদ বিএনপির জন্য ভালো হচ্ছে। সৈয়দ আশরাফ সাহেব বহু আগে বলে গিয়েছিলেন যে মৌলবাদী শক্তি আওয়ামী লীগের প্রধান শত্রু। এটা শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না, এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য মৌলবাদী শক্তি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য মৌলবাদ ঝুঁকিপূর্ণ। সৈয়দ আশরাফ হয়তো ওই শব্দটা উচ্চারণ করেন নাই, কিন্তু আমি মনে করি এই যে সৈয়দ আশরাফ সাহেব যে কথাটা বলে গেছেন, তিনি তার কম বয়স না, তার কম বয়স ছিল, তার শিক্ষাগত যোগ্যতাও কম না, তার রাজনৈতিক অভিজ্ঞতাও কম না। তিনি তো এমনি বলে দেন নাই, আর তার এই কথাটা খোদ আওয়ামী লীগের লোকেরা বুঝে নাই। কিন্তু এখন তো আমরা বুঝতেছি সৈয়দ আশরাফ সাহেবের কথাই ঠিক, যে বা মৌলবাদী শক্তি শুধু আমি তার সাথে যুক্ত করব, এটা শুধু আওয়ামী লীগের জন্য ক্ষতিকর নয়, এটা মৌলবাদী শক্তি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এরা ছিল, এতে তো কোনো সন্দেহ নেই, এখনো আছে। তেমনি বিএনপির জন্য এই মৌলবাদী শক্তি বিপজ্জনক। যদি এই মৌলবাদী শক্তিকে, এখনো সময় আছে, লাস্ট চান্স, এখনো যদি এই মৌলবাদী শক্তির বিষ দাঁত ভেঙে না ফেলা হয়, তার আওয়ামী লীগের চাইতে করুণ পরিণতি হবে, বিএনপির করুণ পরিণতি হবে। মানুষ শেষ মুহূর্তে যদি তাদের পিঠ তো দেয়ালে ঠেকেই গেছে, যে কোনো সময় ঘুরে দাঁড়াবে, সেই সিমটম আমরা দেখতে পাচ্ছি। আবার বলি, 2026 সালের মধ্যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের বলি, আমার কাছে এ পর্যন্ত যত তথ্য আছে বাংলাদেশ এবং দেশের বাইরে, আমি কমপক্ষে প্রতিদিন 4-5টা দেশের বিশিষ্ট লোকের সাথে কথা বলি। বাংলাদেশের পুলিশ, রাজনীতিবিদ, আর্মি, তাদের সাথে আপনি জানেন, আপনার যেমন যোগাযোগ আছে, কথাবার্তা হয় আমার, প্রত্যেকেই মনে করতেছে বাংলাদেশ, বেশিরভাগ লোক, প্রত্যেকেই তো না, বেশিরভাগ লোক মনে করতেছে, যারা নিরপেক্ষ চিন্তা করে, এক পক্ষের না, নিরপেক্ষ যারা চিন্তা করে, তারা ভাবতেছে যে বাংলাদেশটা হয়তো টিকবে না যদি আগামীতে রাজনীতি সচল না থাকে, স্থিতিশীলতা, এটার সাথে আমি একমত তাদের সাথে। তাদের এই চিন্তা, আমিও মনে করি যে 2026 সালে যদি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তাহলে বাংলাদেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই ডক্টর ইউনূস ইতিহাসের সবচেয়ে বড় হারামি হিসেবে আমাদের দেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে। তো আমরা প্রতিবারই দেখি, প্রত্যেক দেশে পুতুল সরকার থাকে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের বাংলাদেশ একটা পুতুল সরকার দেখবো, এটা আমরা ভাবতে পারি নাই।